একদিকে আজকের দিনের এক আকাশছোঁয়া ব্যক্তিগত দুর্গ আর অন্যদিকে ১৯ শতকের এক ঐতিহাসিক রাজপ্রাসাদ। দুটোই কিন্তু চরম ধনদৌলতের প্রতীক, কিন্তু এদের গল্প আর দর্শন দুটোই একেবারে আলাদা। আজ আমরা মুম্বাইয়ের আধুনিক স্থাপত্য অ্যান্টিলিয়া আর ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলের একটা তুলনামূলক বিশ্লেষণ করতে চলেছি। চলুন এই দুই ভিন্ন জগতের ভেতরে ঢুমারা যাক। প্রশ্নটা কিন্তু খুব সহজ। এই যে দুটো বড় বড় শহর মুম্বাই আর ঢাকা, এখানকার অতি ধনীরা আসলে থাকেন কিভাবে? তাদের লাইফস্টাইল, তাদের বাড়িঘর, তাদের বিলাসের ধরনটা ঠিক কেমন? এই দুটো বিল্ডিং কিন্তু শুধু দুটো বাড়ি নয়, বরং দুটো আলাদা সময় আর দুটো আলাদা চিন্তাভাবনার প্রতিচ্ছবি। একপাশে দেখুন মুম্বাইয়ের অ্যান্টিলিয়া। এটা শুধু একটা বাড়ি না, একটা আধুনিক দুর্গ বলা চলে, যার আজকের দাম প্রায় $4.6 বিলিয়ন মার্কিন। আর অন্য পাশে ঢাকার আহসান মঞ্জিল, যা একসময় ছিল ঢাকার নবাবদের ক্ষমতার কেন্দ্র, আর এখন এটা একটা ঐতিহাসিক জাদুঘর যা সবার জন্য খোলা। ভাবুন একবার, একটা চরম ব্যক্তিগত আর অন্যটা এখন জনসাধারণের। আচ্ছা, যে কোনো শহরের ধনীদের ঠিকানা দেখলে কিন্তু তাদের জীবনযাত্রা নিয়ে একটা ধারণা পাওয়া যায়। তো চলুন আগে দেখে নেওয়া যাক এই দুই শহরের ধনকুবেররা ঠিক কোথায় থাকেন। মুম্বাইয়ের ওল্ড মাউন্ট রোড, এটাকে ভারতের বিলিয়নিয়ার্স রোড বলা হয়। আর হবেই বা না কেন, এটা তো বিশ্বের সবচেয়ে দামি রাস্তাগুলোর মধ্যে একটা। ভারতের সব বড় বড় ধনীরা এখানেই থাকেন, আর এখানেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অ্যান্টিলিয়া। বলা যায় এখানকার প্রতি ইঞ্চি জমির দাম সোনায় মোড়ানো। আর যদি ঢাকার কথা বলি, তাহলে এখানকার সবচেয়ে অভিজাত এলাকা হল গুলশান। এটা শুধু একটা এলাকা না, এটা এখন শহরের কূটনৈতিক আর বাণিজ্যিক হাব। বড় বড় দূতাবাস, মাল্টিন্যাশনাল কোম্পানির অফিস আর দেশের সবচেয়ে দামি রেস্টুরেন্টগুলো সবই এখানে। ঢাকার নতুন ধনীরা এখানেই তাদের আস্তানা গাড়ছেন। আচ্ছা, এলাকা তো দেখা হলো, এবার চলুন ফোকাস করা যাক আসল আকর্ষণের দিকে। আহসান মঞ্জিল আর অ্যান্টিলিয়া, একটা যেন ইতিহাসকে বুকে ধরে রেখেছে আর অন্যটা ভবিষ্যতের দিকে তাকিয়ে বানানো। আহসান মঞ্জিলের ইতিহাসটা কিন্তু বেশ লম্বা আর ইন্টারেস্টিং। 1830 সালে ফরাসি বণিকদের থেকে এই জায়গাটা কেনা হয়, আর তারপর 1872 সালে এর কাজ শেষ হয়। কত কিছু দেখেছে এই বাড়িটা, টর্নেডো, ভূমিকম্প সামলে, নবাবদের পতন দেখে শেষ পর্যন্ত 1992 সালে এটা একটা জাদুঘরে পরিণত হয়। এর প্রত্যেকটা ইট যেন ঢাকার ইতিহাসের সাক্ষী। আহসান মঞ্জিলের 100 বছরের ইতিহাসের পাশে অ্যান্টিলিয়াকে দেখুন। 2010 সালের কাজ শেষ হয়, আর বানাতে খরচ হয়েছে প্রায় $2 বিলিয়ন মার্কিন। ভাবা যায়, মাত্র 1 দশকে তৈরি এই বিল্ডিংটা যেন ইতিহাসকে বুড়ো আঙুল দেখিয়ে সোজা ভবিষ্যতে চলে গেছে। এই টেবিলটা দেখলে দুজনের পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। একদিকে 2010 সালের 27 তলা মডার্ন একটা বিল্ডিং, যা পুরোপুরি ব্যক্তিগত, আর অন্যদিকে 1872 সালের ইন্দো সারাসেনিক স্টাইলের দোতলা একটা প্রাসাদ, যা এখন পাবলিক মিউজিয়াম। একটা আকাশের দিকে তাকিয়ে, অন্যটা নদীর দিকে। চলুন এবার একটু ভেতরে ঢুমারা যাক। এদের আর্কিটেকচার আর বিলাসবহুল আয়োজন দেখলে বুঝবেন পার্থক্যটা আসলে আকাশ পাতাল। অ্যান্টিলিয়ার ভেতরের গল্প শুনলে তো মাথা ঘুরে যাওয়ার জোগাড়। ভাবুন, একটা পরিবারের জন্য প্রায় 600 জন স্টাফ, 168টা গাড়ি রাখার জন্য আলাদা 6টা ফ্লোর, 3টে হেলিপ্যাড, পার্সোনাল সিনেমা হল, এমনকি একটা স্নো রুমও আছে যেখানে কৃত্রিম বরফ পড়ে। এটা আসলে একটা খাড়া প্রাসাদ, যা রিক্টার স্কেলে 8 মাত্রার ভূমিকম্পেও টিকে থাকার মতো করে বানানো। আর আহসান মঞ্জিলের সৌন্দর্যটা হলো তার স্থাপত্যে। এটা ইন্দো সারাসেনিক স্টাইলে বানানো, মানে এটা এমন একটা স্টাইল যেখানে ইন্ডিয়ান, ইসলামিক আর ইউরোপিয়ান গথিক আর্কিটেকচারের একটা অসাধারণ মিক্সচার দেখা যায়। এই স্টাইলটা ছিল ব্রিটিশ আমলের সম্পদ আর ক্ষমতার একটা প্রতীক, যা স্থানীয় সংস্কৃতির সাথে ঔপনিবেশিক প্রভাবকে মিলিয়ে তৈরি হয়েছিল। তবে ভাববেন না, ঢাকা পিছিয়ে আছে। অ্যান্টিলিয়ার মতো ব্যক্তিগত আকাশছোঁয়া বিল্ডিং না থাকলেও এখানেও বিলাসিতা এখন আকাশ ছুতে চাইছে। গুলশানের র্যানকেন আর্টিস্টি রেসিডেন্সের মতো কমপ্লেক্সে 8,500 স্কোয়ার ফিটের বিশাল বিশাল অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে। তবে একটা বড় পার্থক্য আছে, এগুলো একটা পরিবারের জন্য নয়, বরং একাধিক অভিজাত পরিবারের জন্য। কিন্তু এত টাকা, এত ঐশ্বর্য, এর পেছনের গল্পটা কি?
চলুন এর অর্থনৈতিক আর সামাজিক দিকটা একটু বোঝার চেষ্টা করা যাক। এই চার্টটা দেখুন, পার্থক্যটা চোখে পড়ার মতো, তাই না? বোম্বাই সিটি সেন্টারে প্রতি বর্গফুট জায়গার দাম যেখানে প্রায় ৫৯,০০০ রুপি, ঢাকার সিটি সেন্টারের সেটা মাত্র ১০,০০০-এর কিছু বেশি। এই বিশাল ফারাকটাই দেখিয়ে দেয় যে মুম্বাইয়ের সম্পদ কতটা জমাট বেঁধে আছে আর সেখানকার রিয়েল এস্টেট বাজার কতটা এক্সপেন্সিভ। এই ছবিটা বাংলাদেশের সম্পদ বৈষম্যের এক কঠিন বাস্তবতা তুলে ধরে। দেশের সবচেয়ে ধনী ১০% মানুষ মোট আয়ের ৪১% নিয়ন্ত্রণ করে, আর সবচেয়ে গরিব ১০%-এর ভাগে পড়ে মাত্র ১.৩১%। এই চরম বৈষম্যটাই কিন্তু ঢাকার বুকে বিলাসবহুল জীবনযাত্রার প্রেক্ষাপট তৈরি করে। এত বড় সম্পদের প্রদর্শনী নিয়ে যে সমালোচনা হবে সেটাই স্বাভাবিক, আর সেই সমালোচনাটা যখন রতন টাটার মতো ব্যক্তিত্বের কাছ থেকে আসে তখন তার গুরুত্ব অনেক। তিনি বলেছিলেন, এই ধরনের বিল্ডিং দেখলে মনে হয় ধনীদের সাথে গরিবদের কোনো যোগাযোগই নেই, আর এই অনুভূতি থেকেই বিপ্লবের জন্ম হতে পারে। তো সব মিলিয়ে এই দুই শহরের দুই রকম বিলাসিতা আসলে আমাদের কি বলছে, এর মানেটা কি? মানে মূল কথাটা হলো, মুম্বাইয়ের সম্পদ খুবই ব্যক্তিগত আর সুরক্ষিত, যা অ্যান্টিলিয়ার মতো খাড়া দুর্গের মাধ্যমে প্রকাশ পায়। অন্যদিকে ঢাকার নবাবদের যে বিলাসিতা একসময় আহসান মঞ্জিলে সীমাবদ্ধ ছিল, তা এখন ইতিহাস হয়ে সবার সম্পত্তিতে পরিণত হয়েছে। অ্যান্টিলিয়া হল ভবিষ্যতের প্রতীক আর আহসান মঞ্জিল অতীতের। আর এটা আমাদের একটা জিনিস মনে করিয়ে দেয়, ক্ষমতা আর সম্পদ দুটোই খুব ক্ষণস্থায়ী। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই যে শহরগুলো বাড়ছে, বড় হচ্ছে, অ্যান্টিলিয়া বা আহসান মঞ্জিলের মতো এই ঐশ্বর্যের প্রতীকগুলো কি সমাজের উন্নতিতে উৎসাহ যোগাচ্ছে, নাকি ধনী আর গরিবের মধ্যে বিভেদটাকে আরও বাড়িয়ে তুলছে? এই পুরো ব্যাপারটা নিয়ে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম বিশ্লেষণ যদি আরও দেখতে চান তাহলে আমাদের সাথে থাকতে পারেন। ধন্যবাদ।